মোহনপুর গ্রামের সুকুমার একজন কৃষক। কয়েক বিঘে জমিও আছে তার, কিন্তু গ্রামের সকলে তাকে প্রচণ্ড রাগী মানুষ হিসাবেই চেনে। একদিন ক্ষেতের পাশে কয়েকজন বসে আছে, এমন সময় সুকুমার এলো সেখানে। কি ব্যাপার রাজু, তোরা এখনো কাজ শুরু করিসনি কেন? কড়া রোদ বাবু, মাথাটা ধরে গেছে তাই। কড়া রোদ, তাই গল্পগুজব শুরু করেছিস? জল তেষ্টা পেয়েছিল বাবু, জলটা খেয়ে একটু জিরিয়েই আবার কাজ শুরু করব। কাজের সময় ফাঁকি? ওঠ ওঠ বলছি, নয়তো লাঠি পেটা করে তোদের আলসেমি ভাঙবো। যাচ্ছি বাবু। যত সব কামচোরের দল। সুকুমারের বাড়ির পাশে তার ধানের গোলা, সেখানে বাবলু সুকুমারের ছেলে কিছু একটা খুঁজছিল। কিরে বাবলু, সব নষ্ট করবি নাকি? বাবা, আমার বলটা। বল, দাঁড়া, তোর খেলা বের করছি। পিঠের চামড়া গুটিয়ে ছাড়বো আজ। আ আ বাবা, লাগছে। আ আ আহা, ওকে মেরো না। তুমি চুপ করো, নয়তো তোমাকেও ঘর ছাড়া করে ছাড়বো। বাবা, আর করব না, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে যা, কিন্তু আবার যদি দেখি ফসলের কাছে গেছিস তখন মজা দেখাবো। রাজু আর খোকন খেতে কাজ করছিল, এমন সময় সেখানে সুকুমার এলো। কি রে, তোরা দুজন? স্বপন কোথায়? বাবু, স্বপনের শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই নাকি বাড়িতে বসে আরাম করছে? রাজু, বলে দিস ওকে আর কাজে আসতে হবে না। কামচোরের এখানে কোনো দরকার নেই। কিন্তু বাবু, কাজে ফাঁকি দেওয়া আমি সহ্য করতে পারি না। কথা না বলে কাজ কর। খোকন, এইদিকে শোন, আমার বাড়ি গিয়ে সারের বস্তাটা নিয়ে আয়। 1 নম্বর সার এনেছি এবার, মাঠে দিলে ফসল আরো ভালো হবে। হ্যাঁ বাবু, যাচ্ছি। খানিকক্ষণ পর সারের বস্তা নিয়ে পড়ে গেল খোকন। দৌড়ে এলো সুকুমার। হে ভগবান, সব সার নষ্ট করে দিলি। দাঁড়া, পিটিয়ে এর শোধ তুলবো আজ। সুকুমার লাঠি দিয়ে মারতে লাগলো খোকনকে। ও বাবু, মাইরেন না, ইচ্ছে কইরা সারের বস্তা ফেলি নাই। আমার কত টাকার ক্ষতি করেছিস জানিস? তোর হার আমি ভাঙবো। বাবু, ওকে ছেড়ে দিন, ও তো অজান্তে পড়ে গেছে, ওর দোষ নেই। এসেছে চোরের সাক্ষী মাতাল। বেশি কথা বলবি, তোরও হার ভাঙবো। বাবু, আপনি অনেক অন্যায় করেন আমাদের ওপর। আমি আর আপনার কাছে কাজ করব না। হ্যাঁ বাবু, আমিও আপনার কাজ আর করুম না। বিনা দোষে আপনি আমারে মারলেন। কি, কাজ করবি না? ঠিক আছে যা, ফাঁকি মারা কাজের আমার কোনো দরকার নেই। দূর হ আমার চোখের সামনে থেকে। খেতে বাবলুকে এনেছে সুকুমার। বাবলু, ভালো করে দেখে নে, আজ থেকে তুই আমাকে খেতে সাহায্য করবি, আর খেলাধুলো করার দরকার নেই। আচ্ছা বাবা। কয়েকদিন পর খেতে কাজ করছে সুকুমার আর বাবলু। তাড়াতাড়ি হাত চালা বাবলু, এত আস্তে করলে চলবে না। বাবা, খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। খেলার সময় কষ্ট হয় না, কাজের কথাতেই কষ্ট। তোর পিঠের ছাল তুলবো আমি। মাথা ঘুরে বাবলু পড়ে গেল। সুকুমার দৌড়ে এলো তার কাছে। ও কি, কি হলো? বাবলু, বাবলু, এ কি, তোর যে জ্বর এসছে, গা জ্বরে পুড়ে যাচ্ছে। ঘরে চল, কাল থেকে তোকে খেতে আসতে হবে না, সব কাজ আমিই করব। মহাজনের বাড়িতে মহাজন বসে আছে, সামনে দাঁড়িয়ে আছে সুকুমার। 3 দিনের মধ্যে সব ফসল আনতে হবে সুকুমার, নয়তো আমি তোমার ফসল বিক্রি করার ব্যবস্থা করতে পারবো না। আমার আরো সময় চাই, একা হাতে আমাকে মাঠের সব কাজ করতে হচ্ছে। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, 3 দিনের বেশি দেওয়া যাবে না সুকুমার। কেন দেওয়া যাবে না শুনি? ফসল বিক্রি করে দিচ্ছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? সময় না বাড়ালে আপনার মহাজনগিরি আমি ঘুচিয়ে ছাড়বো। কি, এত বড় স্পর্ধা? এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমিও দেখব কি করে তুমি ওই ফসল বিক্রি করো। ক্ষেতের সামনে সুকুমার দাঁড়িয়ে আছে, হাতে তার লাঙল।
এত কষ্ট করে ফসল ফলিয়েছি, আর ওই মহাজন বলছে ফসল নেবে না। তাহলে কি হবে এই ফসল দিয়ে? জ্বলে যাক, পুড়ে যাক সব। হাতের লাঙলটা ছুঁড়ে মারল সুকুমার, সাথে সাথে আগুন জ্বলে উঠল খেতে। সব ফসল পুড়ে গেল। আরে আগুন, আগুন! এত আগুন কোথা থেকে এলো? হায় হায়, সব ফসল পুড়ে গেল। নদীর ধারে বসে বসে সুকুমার নিজের রাগটাকে প্রকাশ করছে। মহাজন বেটা মহা শয়তান, বলে আমার ফসল নেবে না। ওর হিংসার জন্য আমার সব ফসল পুড়ে ছাই হয়ে গেল। ওকে আমি ছাড়বো না। এমন সময় নদী থেকে উঠে এলো এক জলপরী। সুকুমার, হে কি, কে তুমি? আমি জলপরী, এই নদীতে থাকি। শোনো, তুমি এখনই এই নদীর ধার থেকে চলে যাও। তুমি এমন বলছো কেন? আমি কেন যাব এখান থেকে? কেন বলছি জানতে চাও? তাহলে নদীর জলের দিকে তাকিয়ে দেখো। সুকুমার তাকালো। জলে যে ছায়া পড়ছে তাতে দেখা গেল সুকুমারের চোখে আগুন লেগে আছে। এ কি, আমার চোখে আগুন! হ্যাঁ, প্রচণ্ড রাগের জন্য তোমার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। ওই আগুনের তাপে আমার সারা শরীর জ্বালা করছে। নদীর জলও শুকিয়ে যাচ্ছে তোমার রাগের আগুনে। তাই আমি তোমাকে চলে যেতে বলছি। হ্যাঁ জলপরি, একটুতেই আমার রাগ হয়ে যায়। চেষ্টা করেও রাগ কমাতে পারি না। তুমি কি সত্যি সত্যি তোমার রাগ কমাতে চাও? জলপরি, তুমি আমাকে সাহায্য করো। এই ফুলটা নাও সুকুমার। এই ফুলের গন্ধ শুকলেই তোমার মন ভালো হবে, রাগও কমবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। এই ফুল তোমার কাছে 1 মাস থাকবে। তার মধ্যেই তোমায় নিজেকে পাল্টে ফেলতে হবে। কিন্তু জলপরি, আমার যে ক্ষেতের সব ফসল পুড়ে ছাই হয়ে গেছে। এখনই আমি তোমার ক্ষেতের সব ফসল আগের মতো করে দেব। আমার ফসল আবার ফিরে পাবো? হ্যাঁ, পাবে। এসো আমার সাথে। ওরা ক্ষেতের সামনে সুকুমার আর জলপরি দাঁড়িয়ে আছে। জলপরি তার জাদুই লাঠি ঘোরালো, ক্ষেতটা ফসলে ভরে গেল। ফসল, সব ফসল আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, এবার শোনো, রাগ করে তুমি যাদের সাথে খারাপ ব্যবহার করেছো তাদের সাথে তোমাকে আবার সুসম্পর্ক তৈরি করতে হবে। তা কি করে সম্ভব? তুমি ক্ষমা চাইবে তাদের কাছে। প্রয়োজনে এই ফুলের গন্ধ নেবে। অনেক ধন্যবাদ জলপরি, আমি চেষ্টা করব। খোকনের বাড়িতে খোকন বারান্দায় বসে আছে। এমন সময় সুকুমার এলো সেখানে। খোকন ভাই, চলো মাঠের কাজে। বাবু, আপনি ভাবলেন কি কইরে আমি আবার আপনার মাঠে কাজ করতে যাবো? দেখো খোকন, সেদিন তোমাকে মারধর করা আমার উচিত হয়নি। এমন আর হবে না, তুমি চলো। আপনারে আমি ভালো কইরে চিনি। এখন ভালো কথা কইতেছেন, আবার পরে গালমন্দ করবেন। উহ, গৌরগোবিন্দ একটা, এত সাহস! মুখে মুখে তর্ক করেই চলেছে। প্রচণ্ড রাগ হচ্ছে আমার, কিন্তু রাগলে চলবে না। জলপরি বলেছিল ফুলের গন্ধ শুকতে। দেখি তো গন্ধ শুকে রাগটা কমে কিনা। আহ, কি অপূর্ব গন্ধ! সত্যি আমার মনটা ভালো হয়ে গেল। রাগ করতে একটুও ইচ্ছে করছে না। শোনো খোকন, আমার কথা একবার শুনে চলো। আমি সত্যি আর কখনো রাগারাগি করব না। ওহ বাবু, আচ্ছা ঠিক আছে, আমি যাবোখানে আপনার কাছে কাজ করতে। তুমি সত্যিই খুব ভালো খোকন। শোনো, রাজু আর স্বপনকেও নিয়ে যেও। বলবে তোমাদের রোজের টাকাও আমি বাড়িয়ে দেব। আচ্ছা বাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি ওদের নিয়ে যাবো। সুকুমার তার বাড়িতে ফিরে এলো। বাবলু কোথায়? ওর জ্বর এখনো কমেনি, বিছানায় শুয়ে আছে, কিছু খাচ্ছেও না। আচ্ছা, আমি দেখছি। বাবলু শুয়েছিল। এমন সময় সুকুমার এলো তার কাছে। বাবলু, কিরে, কিছু খাচ্ছিস না কেন? না, তুমি চলে যাও। উফ, মহা বেয়াদব ছেলে! এত রাগ হচ্ছে আমার, ইচ্ছে হচ্ছে ওর গালে এক চড় মারি। এ কি, আমি তো আবার রাগ করছি। না, একটু ফুলের গন্ধ শুকতে হবে। আহ, জলপরির দেওয়া ফুল সত্যিই আমার মন একদম ভালো করে দিল। ছেলেটাকে বকবো না, ওকে আদর করে কাছে ডাকি, তাহলে নিশ্চয়ই আসবে। ইস,
জ্বরে মুখটা একেবারে শুকিয়ে গেছে। আয় বাবলু, আমার কাছে আয়। সেদিন বকেছিলাম বলে রাগ করেছিস? আমার ভুল হয়ে গেছে বাবা। আয় বাবা, আয়, দেখি তোর জ্বর কমেছে নাকি। সত্যি বকবে না? আয় বাবা, সোনা ছেলে আমার। সুকুমার মহাজনের বাড়িতে এলো। কোন সাহসে তুমি আমার বাড়িতে এসেছো? আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি বড়বাবু। কিসের আশা? তোমার মতো অভদ্র মানুষের জন্য আমি কিচ্ছু করতে পারবো না। বেটা অসভ্য মহাজন, এখনই তোর গালে একটা সপাটে চর মারব। ইস, না না, এসব কি ভাবছি? এখনই আমাকে ফুলের গন্ধ শুকতে হবে। আহ, প্রাণ জুড়িয়ে গেল। রাগ না দেখিয়ে বরং অনুরোধ করি, তাহলে নিশ্চয়ই মহাজন ফসল কিনতে রাজি হবেন। বড়বাবু, আমাকে ক্ষমা করুন। সেদিন আমার বুদ্ধি নষ্ট হয়েছিল, তাই আপনাকে খারাপ কথা বলেছিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে যে কোনো শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। নিজের ভুল বুঝতে পেরেছো, এটা খুব ভালো কথা। আচ্ছা, তোমাকে আমি ক্ষমা করলাম। তাহলে আপনি আমার ফসল কিনবেন তো? হ্যাঁ, কিনবো। তবে 15 দিনের মধ্যে সব ফসল তুলে আনবে। ধন্যবাদ বড়বাবু, আমি 15 দিনের মধ্যেই ব্যবস্থা করছি। পথ দিয়ে সুকুমার হাঁটছিল, এমন সময় সে ভাবে, গেলবারের পরীর দেওয়া ফসল ভালো দামেই বিক্রি হলো শেষ পর্যন্ত। আবার নতুন ফসল ফলানোর ব্যবস্থা করতে হবে। যাই, রাজুকে বলি। সুকুমার রাজুর বাড়িতে এসে পৌঁছলো। রাজু, কাল সকালে জমিতে যাবি, অনেক কাজ আছে। নতুন বীজ পুঁততে হবে। শরীরটা ভালো নেই বাবু, 2 দিন সময় দিন। কামচোর সব, খালি বাহানা করে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। উফ, না, ফুলটা বের করি। এ কি, ফুলটা কোথায়? পড়ে গেল নাকি? ওহ, এবার মনে পড়েছে, জলপরি বলেছিল ফুলটা আমার কাছে 1 মাস থাকবে। 1 মাস মনে হয় হয়ে গেছে, তাই বোধ হয়। কিন্তু আমার যে খুব রাগ হচ্ছে। এবার কি করি? ফুল ছাড়া যে আমি রাগ কমাতে পারছি না। না, রাগ আমাকে কমাতেই হবে। আমি জানি, রাগ না করে ভালো করে কথা বললেই সব ভালো হয়। আমি বরং চেষ্টা করে দেখি। ও, তোর শরীর ভালো নেই? ঠিক আছে, তুই বরং বিশ্রাম নে। সুস্থ হয়ে খোকন আর স্বপনের সাথে জমিতে যাস। আচ্ছা বাবু। পেরেছি, আমি পেরেছি। ফুল ছাড়াই রাগ কমিয়ে ভালো করে কথা বলতে পেরেছি। ধন্যবাদ জলপরি, তুমি আমাকে শেখালে কেমন করে রাগ না করে ভালো ব্যবহার করে ভালো মানুষ হওয়া যায়। বসন্তপুর গ্রামে থাকতো এক ধনী মহিলা, নাম তার ইন্দিরা। তার মনে শান্তি ছিল না। অনেক টাকা পয়সা গয়নাগাটি থাকলেও সে দেখতে সুন্দর ছিল না। অপরদিকে তার বাড়িতে দুধ দিতে যে কমলা গোয়ালে নিয়ে আসতো, সে ছিল অপরূপ সুন্দরী। ইন্দিরা যখন আয়নার সামনে বসেছিল, কমলা তখন দুধ নিয়ে এলো ইন্দিরার বাড়িতে। বৌদিদি, ও বৌদিদি, দুধটা নিয়ে যাও গো। ওই এসেছে, সাজের ঘটা দেখলে গাটা একবারে জ্বলে যায়। নিজেকে কি ভাবে যেন ডানা কাটা পড়ি। ওর চেয়ে সুন্দরী কি আর পৃথিবীতে নেই নাকি? হুম হুম। ও বৌদিদি, দুধটুকু নিয়ে যাও। এত চেঁচাচ্ছিস কেন রে? দুধটা বারান্দায় রেখে দে, তারপর দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আচ্ছা বৌদিদি। এই কমলোটাকে মোটেও সহ্য হয় না। টাকা পয়সা গয়নাগাটি কোনো কিছুরই অভাব নেই আমার, তাও ওই গোয়ালিনীর কাছে নিজেকে বড্ড ছোট মনে হয়। গরিব হলেও ও কত সুন্দর। আমি যদি ওরকম সুন্দর হতে পারতাম। ইন্দিরা বারান্দায় বসেছিল তার স্বামীর জন্য। তখনই তার স্বামী বাড়ি ফিরে এলো। আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? হ্যাঁ, পাশের গ্রাম থেকে আমার বন্ধু তপন এসেছিল। ওর সাথে গল্প করতে করতেই দেরি হয়ে গেল। ওদের গ্রামে নাকি এক সাধু বাবা এসেছেন, সেই গল্পই করছিল তপন। সাধু বাবা? হ্যাঁ, সেই সাধুর নাকি অনেক ক্ষমতা। যে কোনো অসুখ এক তুড়িতেই সারিয়ে দিচ্ছে। যে যা চাইছে সেটাই নাকি দিচ্ছে। বলো কি?
হ্যাঁ, এইসব হাজারো গল্প শুনতেই দেরি হলো। যাই হাত মুখ ধুয়ে আসি। যা চাইছি এবার নিশ্চয়ই সেটা হবে। ওই সাধু বাবাই পারবে আমার স্বাদ পূরণ করতে। যত টাকা চাই দেব সাধু বাবাকে, তার পরিবর্তে আমাকে সুন্দরী করে দিতে বলবো। কালই যাব ওই সাধু বাবার কাছে। আয়নার সামনে সাজছিল ইন্দিরা। এমন সময় কমলা এলো। বৌদিদি, ও বৌদিদি, দুধটা নিয়ে যাও গো। আজ এত তাড়াতাড়ি এসেছিস কেন? দুধে বুঝি জল না মিশিয়েই নিয়ে এসেছিস আজ? না বৌদিদি, দুধে তো আমি জল মেশাই না। গায়ে সবাই জানে কমলার দুধ একদম খাঁটি। খাঁটি না চাই? মিষ্টি মিষ্টি কথা বলে জল মেশানো দুধ বিক্রি করিস, মিথ্যেবাদী কোথাকার। সত্যি বলছি গো বৌদিদি, আমি জল মেশাই না। সত্যির বাদী যুধিষ্ঠি। যা এখন, পরে আসবি। দুধটা নিয়ে যাও গো বৌদিদি। তোমার বাড়ি দিয়ে আরো 10 বাড়ি যেতে হবে আমাকে। তারপর তো প্রধান বাবুর বাড়ির অনুষ্ঠানে যেতে পারবো। ও, আজ তো প্রধান বাবুর বাড়ি যেতে হবে, ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, দুধের পাত্রখানা বারান্দায় রেখে বিদায় হ, আমি পরে নিয়ে নেব। আচ্ছা বৌদিদি। প্রধানবাবুর বাড়ির অনুষ্ঠানে প্রচুর লোকজন এসেছে। কমলা সেখানে সবাইকে শরবত দিচ্ছে। এমন সময় প্রধানবাবুর স্ত্রী ইন্দিরাকে ডাকলো। আরে ইন্দিরা, এসো বসো। হ্যাঁ, এত দেরি করলে যে? হ্যাঁ, কাজ সেরে আসতে দেরি হলো। আচ্ছা, বসো, একটু শরবত খাও। কমলা, ইন্দিরাকে শরবত দে। এই যে বৌদিদি, শরবত নিন। পাশেই 2-3 মহিলা নিজেদের মধ্যে কথা বলছে। দেখো ইন্দিরাকে কেমন বিচ্ছিরি লাগছে। ওকে আবার কবে ঠিকঠাক লাগে? যা বলছো, ওই তো কালো ভূতের মতো দেখতে, ভাবে বুঝি সাজলেই ওকে সুন্দর লাগবে। এক গাদা ক্রিম পাউডার মেখে আর চকমকে শাড়ি পরে আজ একেবারে পেতনির মতো লাগছে। দেখো, ওর সামনেই দাঁড়িয়ে আছে কমলা, কত সুন্দর। একদিন আমার কাছে কমলা দুঃখ করছিল ইন্দিরা ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। ছি, একটা গোয়ালনির থেকেও ইন্দিরা কুশ্রী। আর ওর মনটাও তেমন। একদম ঠিক বলেছো। ইস, এরা আমাকে নিয়ে এত খারাপ কথা বলছে, সব ওই কমলার জন্য। কালই আমি কমলাকে তাড়াবো। ইন্দিরার বাড়ির সামনে কমলা এলো। বৌদিদি, ও বৌদিদি, দুধটা নিয়ে যাও গো। ইন্দিরা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। দুধ? তোর দুধে জল মেশানো, ওই দুধ আমি চাই না। যা, বেরো এখান থেকে, বেরো। আমি তো জল মেশাইনি বৌদিদি। তোর একটা কথাও আমি শুনবো না। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। কালু গয়লার থেকে আমি দুধ আনিয়েছি, ওর কাছ থেকেই নেব। তোকে যে আমি বাড়ির আশেপাশে কোনো দিনও যেন না দেখি। কিন্তু বৌদিদি। তুই যাবি কি না? হ্যাঁ, যা বলছি, যা। যত সব। কমলা সেখান থেকে চলে গেল। কমলাকে দূর করে তাড়িয়ে মনটা বেশ শান্তি লাগছে। ওর মুখ আমার আর দেখতে হবে না। এবার যাব ওই সাধু বাবার কাছেই যাব, উনি আমাকে নিশ্চয়ই সুন্দরী করে দেবেন। এক বটগাছের তলায় সেই সাধু বাবা বসে আছে। ইন্দিরা সেই সাধু বাবার কাছে এলো। বল মা, তুই কি চাস? সাধু বাবা, আমি সুন্দরী হতে চাই। ওরে বোকা, বাইরের সৌন্দর্য দিয়ে কি হবে? মনটাকে সুন্দর রাখ, তাতেই শান্তি পাবি।
না সাধু বাবা, আমাকে সুন্দরী করে দিন, তার পরিবর্তে আপনাকে অনেক 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 টাকা দেব। আমাকে তুই টাকার লোভ দেখাচ্ছিস? আমি মানুষকে উপকার করি ঠিকই, কিন্তু তা টাকার জন্য নয়। আমার ভুল হয়ে গেছে সাধু বাবা, আমাকে আপনি ক্ষমা করুন, কিন্তু যেমন করেই হোক আমাকে সুন্দর করে দিন। ভগবান যাকে যেমন রূপ দিয়েছে সেটা পাল্টানোর ক্ষমতা আমার নেই। তবে এই ওষুধটা নিয়ে যা, রোজ সকালে খাবি, তোর সৌন্দর্য এতে বাড়বে। আচ্ছা সাধু বাবা, প্রণাম। মঙ্গল হোক। কয়েকদিন পর ইন্দিরা পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছে। এতদিন ধরে সাধু বাবার ওষুধ খেলাম, কিন্তু কিছুই তো হলো না। আগে যেমন দেখতে খারাপ ছিলাম, এখনো তেমন আছি। গায়ের রং একটুকুও ফর্সা হয়নি। আমি বোধহয় কোনোদিন সুন্দর হতে পারবো না। ওই কমলার কাছে আমি হেরেই গেলাম। এমন সময় এক বৃদ্ধা এসে হাজির হলো। এই যে বড় লোকের বউ, এখানে এখানে একা একা বসে কি ভাবছো? ইন্দিরা তাকে কিছুই বলল না। চুপ করে আছো কেন? কি সমস্যা আমাকে বলো, আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব। আমার সমস্যা সমাধান তুমি কি করে করবে বলো? আগে বলো, তারপরে দেখবে। আমায় দেখতে খারাপ, আমি সুন্দরী হতে চাই। এই কথা, এই ফুলটা নাও। এই ফুল বেটে মুখে মাখলেই তুমি অনেক সুন্দর হয়ে উঠবে। তুমি 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 সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তবে তবে একটা কথা মনে রাখবে, পবিত্র মনে কারোর প্রতি হিংসা না রেখে এই ফুলের বাটা মাখতে হবে, না হলে অনর্থ হবে। আচ্ছা, আমি তাই করব। ইন্দিরা একটা পাত্রে সেই ফুলের বাটা রাখে, একটু বাটা সে তার মুখে মাখে। ফুল বাটা তো মুখে লাগালাম, এবার দেখি তো আয়নায়। এ কি, আমাকে যে অনেক সুন্দর লাগছে। আগের মতো কালো বিস্মৃত লাগছে না। ফুল বাটা মেখে সত্যিই কাজ দিয়েছে। তাহলে ইস, আমার যে বিশ্বাসই হচ্ছে না। আরও ফুল বাটা রয়েছে তো, আরেকটু মেখে দেখি তো। আবারও কিছু ফুলের বাটা নিয়ে সে তার মুখে মাখলো। এবার দেখি। ও মা, এ কে? এটা কি আমি যে আমাকে চিনতে পারছি না। এত সুন্দর, আমি সত্যি এত সুন্দর হয়েছি। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। কিন্তু না, এতে হবে না। ওই গোয়ালিনী কমলার থেকেও আমাকে অনেক অনেক বেশি সুন্দরী হতে হবে। এই তো আরও কিছুটা ফুল বাটা রয়েছে, ওইটা মেখে নিলে নিশ্চয় আমি কমলার থেকেও বহু গুণে সুন্দরী হয়ে উঠব। সেই বাকি ফুল বাটা সে আবারও তার মুখে মেখে নিল। উফ উফ, মাগো কি ভীষণ জ্বালা করছে। উফ মা, জ্বলে গেল পুড়ে গেল। হায় হায় হায়, বাঁচাও, কে আছো বাঁচাও। উফ, আমি কি করবো? ওরে জ্বলে গেল। ওই পুকুর পাড়ে যাই, ওই বুড়িকে ডাকি। ওই বুড়ি নিশ্চয়ই কিছু করতে পারবে। ওরে বাবারে। ইন্দিরা পুকুর পাড়ে ছুটে এলো। ও বুড়িমা, ও বুড়িমা, তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। উফ, জ্বলে গেল, সারা মুখ জ্বলে গেল, পুড়ে গেল। ও বুড়িমা। বুড়িমা সেখানে হাজির হলো। এই যে বড় লোকের বউ, ফুল বাটা মেখে বুঝি তোমার এমন হয়েছে? হ্যাঁ বুড়িমা, আমাকে বাঁচাও বুড়িমা। দেখো বউ, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, মনে হিংসা রাগ নিয়ে ফুল বাটা মাখলে ভয়ঙ্কর ক্ষতি হবে। তোমার মনে হিংসা রাগ ঘৃণা অহংকার ওই ফুল বাটায় মিশে গেছে, তাই এই অবস্থা। আমার ভুল হয়ে গেছে বুড়িমা, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে বুড়িমা। আমি কিছু করতে পারবো না, মনটা পবিত্র করো, তাহলে যদি এই যন্ত্রণা থেকে তোমার মুক্তি মেলে।
আমি আমি চললাম। বুড়িমা, বুড়িমা, হে ভগবান, এখন আমি কি করব? এত জ্বালা যন্ত্রণা যে সহ্য করতে পারছি না। উহ, বড় কষ্ট, বড় কষ্ট। এমন সময় সেই রাস্তা দিয়ে কমলা যাচ্ছিল। আজ বরং পুকুর পাড় দিয়ে যাই, যদিও এখান দিয়ে কেউ যাতায়াত করে না, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে। এই পথে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। কমলা যখন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে আসে, সে দেখতে পায় ইন্দিরা কিছুটা দূরে শুয়ে আছে। আরে, পুকুর ধারে কে শুয়ে আছে? ইন্দিরা বৌদিদি মনে হচ্ছে না। কমলা ইন্দিরার কাছে এলো। উফ মা, বড় কষ্ট, উফ উফ। বৌদিদি, কি হয়েছে তোমার? এ কি, তোমার মুখটা এমন পুড়ে গেল কি করে? কে কমলা, একটা ফুল বাটা মেখেছিলাম রে, তারপর ইস, কি অবস্থা! আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। কিছুক্ষণ পর কয়েকটা পাতা আর কিছুটা দুধ নিয়ে কমলা সেখানে এলো। বৌদিদি, দেখি তোমার মুখে এটা মাখিয়ে দি, দেখবে এখনই কষ্ট কমে যাবে। কি মাখাবি? ওষুধ? আচ্ছা মাখা। সেই দুধের মধ্যে পাতা বাটাটি কমলা মাখিয়ে দিল ইন্দিরাকে। কমলা, কি মাখালি তুই? বড় আরাম লাগছে রে, সব জ্বালা জুড়িয়ে গেল। এবার তুমি একদম ঠিক হয়ে যাবে। এই দেখো, এই পাতা বেটে দুধের সঙ্গে মিশিয়ে মাখিয়েছি। কমলা, তোকে আমি কত খারাপ কথা বলেছি, তাও তুই আজকে আমার এত কষ্ট থেকে বাঁচালি। এসব কথা থাক বৌদিদি। আমাকে ক্ষমা কর কমলা, তোর প্রতি হিংসা করে আমি এমন করেছি, তাই আজ আমার এই অবস্থা। তুমি শান্ত হও বৌদিদি। এই নাও, এই পাতাগুলো রাখো, রোজ দুধের সাথে বেটে মাখবে, দেখবে তুমি অনেক ফর্সা হয়ে যাবে, অনেক সুন্দরও হবে তুমি। সত্যি বলছিস কমলা? সত্যি বলছিস? হ্যাঁ, এই নাও। এই ঘটনার বেশ কিছুদিন পর দেখা গেল ইন্দিরা সত্যি সত্যি অনেক সুন্দরী হয়ে উঠেছে, আর তার সাথে কমলার খুব গভীর বন্ধুত্ব হয়ে উঠেছে।